নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি বিশেষ একটা সুন্দর অনুষ্ঠান পর্ব এবং এই পর্বে সুরের ঝর্ণাধারায় নিয়ে জানেন প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে 6:25 চলে আসা। আজকে কে রয়েছেন আমাদের সঙ্গে একটু পরেই তার সাথে আলাপ করব, তবে তার আগে একটু বলে রাখি যে আজকে যে সকল শিল্পীদের নাম নেব প্রত্যেকে লেজেন্ডারি আর্টিস্ট এবং আমার পাশে আজকে যিনি বসে আছেন তিনিও একজন প্রখ্যাত কিংবদন্তি শিল্পী। হ্যাঁ, কার কথা বলছি? যার কথা বলতে গেলে আমার মনে পড়ছে সত্যজিৎ রায়ের কথা, মনে পড়ছে উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার, লতা মঙ্গেশকর জি, পাশাপাশি মনে পড়ছে মান্না দে, সলিল চৌধুরী এবং আরও কত কিংবদন্তি শিল্পীর নাম। তার সাথে তার যোগাযোগ সম্পর্ক এবং এই যে সান্নিধ্যে আসা, অর্থাৎ তাদের সাপেক্ষে পরিচয়ের সাথে সাথে শিল্প নিয়ে তাদের সাথে থাকা, সেই মানুষটিকে স্বাগত জানাবো। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন, আবারও বলি, প্রখ্যাত এবং কিংবদন্তি সঙ্গীত শিল্পীর পাশাপাশি যিনি সঙ্গত করে এসেছেন গিটারিস্ট পণ্ডিত স্বপন সেন। অনেক অনেক স্বাগত স্যার। নমস্কার। আমার তো মনে হয় স্যার বহু বছর বাদে আবারও একই ফ্রেমে। একদম ঠিক কথা, একদম ঠিক কথা বলেছেন। এবং আজকে আমার একটা জিনিস মনে হচ্ছিল স্যার, সুরের ঝর্ণাধারা মানে গানের অনুষ্ঠান, তাই তো? গান মানে সুর, সুরের সাথেই সাধনা। তো যে সাধনা নিয়ে এতগুলো আপনার জীবন কালটা কেটে গেল সঙ্গীতের সাথেই, যে সকল মানুষের সংস্পর্শে আসা, সে সকল মানুষের সংস্পর্শে থাকতে থাকতে তো বহু কিছু অভিজ্ঞতার সঞ্চয়, তো সেসব তো শুনবই। তবে যেহেতু গানের অনুষ্ঠান, সুরের অনুষ্ঠান, তাই সবার আগে একটু আপনার বাজনা শুনি। ঠিক আছে, তার আগে আমি প্রথমেই গ্লোবকে আমি অন্তর দিয়ে ভালোবাসা দিলাম এবং স্পন্দন হচ্ছে আমার নিজের ভাই, তাকে ভালোবাসা জানালাম। আর তুমি তো আমার লাকি, তুমি যেটা করেছিলে মানে লক্ষ্যের দিকে চলে গেছে ওটা ভিউজ, এবং সবাইকে ভালোবাসা দিয়ে যে কথা তুমি বলছিলে আমার জীবনটা এত স্বর্ণময় হবে এটা আমি ছোটবেলায় ভাবতে পারিনি যে ঈশ্বর আমাকে এতটাই দেবেন। খেলার ছলে গিটার বাজিয়ে যে আমি স্বপন সেন হব এবং আন্তর্জাতিক সম্মান পাবো, লতা, আশা, রফি, কিশোর, সত্যজিৎ রায়, আরডি বর্মন, সন্ধ্যা, মান্না, সলিল চৌধুরী, সবচেয়ে বড় কথা উত্তম কুমারের সঙ্গে আমি কাজ করেছি, সেগুলো পরে বলবো। ফার্স্ট গান আমি যাকে বিশ্ববরেণ্য বলা যায় সত্যজিৎ রায়, ওনার 10টা বইতে আমি কাজ করেছি। 10 মিরাকেল আমি সত্যজিৎ রায় আমার মাথায় হাত দিলেন এবং আমায় বলে গেছেন আমার গান তুমি হাতে জীবন্ত হয়ে ওঠে, তুমি সব জায়গায় বাজাবে। আমি সেই জন্য ফার্স্ট গান আমি আহা কি আনন্দ আকাশে বাতাসে, আনন্দের অনুষ্ঠান, এটা আমি বাজিয়েছিলাম, সারা পৃথিবীতে আমি বাজিয়ে এসেছি। এই গান কোনোদিন পুরনো হবে না, আমি অরিজিনাল বানালাম। 1 2 Thank you.
এত সুন্দর গানটা আমরা শুনলাম এবং গুনগুন করে উনি তো গাইছিলেনই, আমিও গুনগুন করে গাইছিলাম এবং মজা করছি, আমাদের ওপারের দর্শক বন্ধুরাও গুনগুন করে কিন্তু এই গানটা গাইছেন। মানে এই সমস্ত টিউনগুলো এতটাই লেজেন্ডারি আর্টিস্টদের টিউন, মানে লেজেন্ডস টিউন। তো এই টিউনগুলোর সাথে সাথে থাকতে থাকতে 10টা বইয়ে কাজ করা হয়ে গেল আপনার। এবং এই যে আমি বলছিলাম যে এই সকল মানুষের সান্নিধ্যে আসা মানে ব্যক্তিভাবে তাদেরকে পাওয়া, অর্থাৎ ব্যক্তি সত্যজিৎ রায় খুব জানবার ইচ্ছা হচ্ছে আপনার থেকে। মানে সত্যজিৎ রায় কে বলা যায় এনসাইক্লোপিডিয়া, মানে হি নোজ এভরিথিং। এবং উনি কথা কম বলবেন, কিন্তু দেখলাম 10 ঘন্টা ছিলাম প্রথম দিন, আমি 10 ঘন্টা চোখ অন্যদিকে দিতে পারিনি। ওনার বুদ্ধি, ওনার ডাইরেকশন ক্ষমতা, ওনার ব্যক্তিত্ব, ওনার হাইট, আমি মনে হলাম যে হি ইজ কারেক্ট ফর সত্যজিৎ রায়। আমি সেই জন্যে আমি নিজেকে খুব ধন্য মনে করলাম যে এইসব মহাপুরুষকে আমি পায়ে হাত দিলাম। এবং সত্যজিৎ রায় একটা কথা বলে গেল, তোমার হাতের আওয়াজ আমার খুব ভালো লেগেছে স্বপন, তুমি গিটারটা কোনোদিন ছাড়বে না, গিটার তোমাকে অন্য জায়গায় পৌঁছে দেবে এবং তুমি স্বপন সেন নিজে হয়ে যাবে। না, এখানে কিন্তু আমি একটা কথা বলবো স্যার, এই যে আপনি একটা শুরুতেই বলছিলেন যে ত্রিনা খেলতে খেলতে যে আমি পণ্ডিত উপাধির সাথে নিজেকে তৈরি করে ফেলতে পারবো ভাবিনি। তো বিষয়টা কেমন ছিল, মানে ছোটবেলায় কি খেলনা হিসেবেই কাছে নিয়ে নেওয়া? আমি ছোটবেলায় বাবা বলল তোর হাতে তো গিটারটা, তুই, বাবা উৎসাহ দিল, বাবা মা আমার সহধর্মিণী আমার সন্তান, বাবা বলল যে তুই 10টা থেকে 5টা অফিস না করে বিকেল 5টা থেকে সকাল 10টা অব্দি মিউজিক নিয়ে ঝাঁপিয়ে পড়, অ্যাবনর্মাল লাইফটা কর। সেই জন্য বাবার উৎসাহ। আর আমি উত্তর দিতে পারিনি না, ছোটবেলা থেকে আমি গিটারটা ধরবার সঙ্গে সঙ্গে 100টা গান হাতে অটোমেটিক চলে এলাম, উইদাউট নোটেশন। প্রতিভা যে এর আমি উত্তর দিতে পারিনি, আমি ওই জন্যে এইটাতেই ঝাঁপিয়ে পড়লাম, আর কিছুর দিকে তাকাতে পারলাম না। 50টা বছর কেটে গেল, এটা আমার বিরাট প্রাপ্তি, কথা। আমি 50টা বছর এবং এইসব মহাপুরুষদের পেয়েছি আন্তর্জাতিক সম্মান, পশ্চিমবঙ্গ সম্মান, ডকুমেন্টারি হয়েছে আমার। এর পাশাপাশি আমি একটা কথা বলি, যেহেতু উনি ডকুমেন্টারির কথা বললেন, আমার এই জায়গায় কিন্তু একটা কথা বলতে ইচ্ছে করছে স্যার, যে হ্যাঁ শিল্পী হিসাবে শিল্পীর পরিচয় অবশ্যই আপনাকে পেয়েছি আমরা গিটার মাধ্যম দিয়ে, কিন্তু আপনারা কি জানেন যে এমন একজন মানুষের পাশে বসে আছি যিনি অভিনয় করেছেন? এটা কি সত্যি? হ্যাঁ, মহানায়ক উত্তম কুমার, তার সঙ্গে অভিজ্ঞতাটা কিরকম ছিল? ওরে বাবা, এ তো দেখছি তুমি ঠিক পয়েন্ট, এটা 25 মিনিটে মনে 25 দিন লাগার কথা, এত কাহিনী আছে। তবে কি এ তো ফেলা যাবে না। মহানায়ক উত্তম কুমার, আমাদের সৌভাগ্য যে ওইরকম শিল্পী আমরা পশ্চিমবঙ্গতে পেয়েছি। এখন কি হয়েছে, হেমন্ত মুখার্জি আমায় ডাকলেন, আমি বাড়ালাম ওনার সঙ্গে অরিজিনাল প্লেব্যাক, কে জানে ক ঘন্টা রেকর্ডিং হয়ে গেল, পেমেন্ট নিয়ে বাড়িতে আসছি অনেক দিন আগে। তখন হেমন্ত মুখার্জি ডাকলেন আমায়, স্বপন দাদা কোথায় যাচ্ছ? আমি বাড়ি। বলেন বাড়ি যাও, কাল সকাল 10টায় চলে আসবে। কোথায়? তোমার অভিনয় করতে হবে। বলে কোথায়, কার সঙ্গে? বলে এই গানটাই সিনেমায় নেওয়া হবে, যিনি করবেন কার সঙ্গে দাদা? বলে এলেই জানতে পারবে। আমি সকাল 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে, মা বাবা বললো কোথায় যাচ্ছিস? তাহলে জানি না। আমার হেমন্ত মুখোপাধ্যায় ভগবান আমায় ডেকেছেন, একদম ড্রেস করে অভিনয় টালিগঞ্জে চলে গেছি। গিয়ে টিনা আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, বিশ্বাস করতে পারবে না, এই আমি দাঁড়িয়ে আছি, ক্যামেরা এইখানে, হেমন্ত মুখার্জির গানটা, ওই সেম গানটা আসছে, আর 1 ফুট পাশে দাঁড়িয়ে আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক উত্তম কুমার। ওই গানটা হলো, এবং আমি কে জানে ক ঘন্টা আমার সারা পৃথিবীতে পৌঁছে গেছি আমি। আচ্ছা, এই গানটা যদি আমরা এত শুনে থাকি তাহলে একটু শোনার ইচ্ছা কিন্তু আমাদের হচ্ছে, একটু শোনা যায়? এ তো আমি এইটাতেই আমাকে চারিদিকে আইডেন্টিটি হয়ে গেছে, কে জানে ক ঘন্টা। আমার ও দাদা কে জানে ক ঘন্টাটা আমার বলছি আজকে। এই সময়টা আমরা অবশ্যই রেখে দিতে চাই, ঘন্টা বাদে হোক কি ঘন্টা। অসাধারণ গান, হেমন্ত মুখোপাধ্যায়, উত্তম কুমার এবং এই স্বপন সেন একদম পাশ থেকে।
যেসব গান কোনোদিন পুরনো হবার নয়। এবং আজও আপনি যখন বাজাচ্ছেন, মানে হয় না, প্রতিটা ধুন, প্রতিটা সুরের শব্দে কেমন যেন মনে হচ্ছে আজও জীবন্ত। এবং সেই সকল মানুষদের এই যে পরিচয়, মানে আমার একটা কথা বলতে খুব ইচ্ছা করে যে আমরা যার কথা আগে বলছিলাম, সত্যজিৎ রায়ের কথা বলছিলাম, এবং উনি একটা কথা বলতেন যে শিল্পী আগে তারপর তো শিল্প। অর্থাৎ যেখানে শিল্পী নেই সেখানে শিল্পের যে জায়গাটা, অর্থাৎ উপকরণ থাকলেও সেই শিল্পের উদ্ভব সম্ভব নয়, এই কথাটা সত্যজিৎ রায় বলেছিলেন। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মানে এই সকল মানুষ আজকে কিংবদন্তির শিল্পী, শ্রেষ্ঠ শিল্পীর আসনে তারা আসন লাভ করেছেন, তো শুধু শুধু এমনি এমনি নয়। আচ্ছা, যে প্রসঙ্গতে আমরা ছিলাম যে মহানায়ক উত্তম কুমারের সাথে অভিনয়ের কথা, সে তো জানলাম, পাশাপাশি কিন্তু লতা মঙ্গেশকরজি, যাকে সহস্রাব্দ কণ্ঠস্বর কিংবা মেলোডি কুইন, একদম একদম, তো সেই মানুষটির সাথে সলিল চৌধুরী, এই যে একটা কম্পোজিশন কেমন ছিল? আমি এইটা আমাকে বলতেই হবে, এইটাও আমাকে একটা বিরাট জায়গায় পৌঁছে গেছে যে সবাই জিজ্ঞেস করে এত শিল্পী আপনি কি করে পেয়েছেন। আমি বললাম লেখা ছিল, আমার তো হাতে নেই, ওই জন্য পেয়েছি। ঘটনা কি হয়েছে, একদিন দীর্ঘদিন আগে, তখন মোবাইল ছিল না, বাড়িতে রোজ 50টা করে ফোন আসতো, 30 ফাংশনে বাজাচ্ছি এদিক ওদিক। হঠাৎ একদিন সকাল 9টায় ফোন এলো, আমার বাবা ধরেছেন। হ্যালো, স্বপনকে দেবেন তো? আপনি কে বলছেন? বলে আমি সলিল চৌধুরী কথা বলছি। উনি ফোন করলেন, দাদা আপনাকে নমস্কার। বলে হ্যাঁ শোন, 1 তারিখ 2 তারিখ রিহার্সাল আছে, আর 4, 5, 6 প্রোগ্রাম আছে ইন্ডোর স্টেডিয়ামে, আর বিড়লা সভাঘরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আছে। আমি কার সঙ্গে? বলে এলেই জানতে পারবি। বিস্ময়, আমি চলে গেছি রিহার্সালে। গিয়ে তৃণা, অনেকবারই আমার ফ্রেন্ড হয়ে গেছি জীবনে, গিয়ে দেখি এই দাঁড়িয়ে আছি আমি বসলাম গিটার নিয়ে, আরো মিউজিশিয়ানরা, বোম্বের মিউজিশিয়ানরা ওখানে, এইখানে এই সলিল চৌধুরী, এইখানে গানের সরস্বতী লতা মঙ্গেশকর। আমি রিহার্সাল করলাম 2 ঘন্টা রিহার্সাল, 1 তারিখ 2 তারিখ, এবং তারপর থেকে 3-4টে প্রোগ্রাম এখানে আমি বানালাম। লতা মঙ্গেশকর, আমি, আরো মিউজিশিয়ান, এবং যেহেতু বাংলা গানের অনুষ্ঠানও ছিল, আমি অনেক গানের মিউজিক আমি নিজে দাঁড়িয়ে উঠে বাজিয়েছিলাম। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করছে, কিংবা আমাদের দর্শক বন্ধুদেরও ইচ্ছে করছে যে এই যে একটা সুন্দর মুহূর্তের কথা বললেন, কোথাও কিন্তু আমাদের কল্পনায় ভাবনায় সেখানে পৌঁছে গেলাম, তো সেখানে এমন কোনো একটি গান কি মনে পড়ে এই মুহূর্তে যেটা একটু বাজানো যায়? এ তো আমাকে এই গানটা বাজাতেই হবে। সলিলদা নিজে আমাকে বলেছেন এই গান সারা পৃথিবীতে পৌঁছে গেছে, তুই যে সুন্দর নোটেশন করিস, বলার আগেই তুই লিখে নিচ্ছিস উইদাউট গিটার। এবং লতা মঙ্গেশকর ভগবানের সমান, উনি আমাকে মাথায় হাত দিলেন। সেই গানটা আমি পুরো মিউজিকও বাজিয়েছিলাম, জাড়ে উড়ে যা। ও অসাধারণ গান, সলিল চৌধুরী সুরকার, লতা মঙ্গেশকর গেয়েছিলেন, এবং আমি লতা মঙ্গেশকরের সঙ্গে বাজিয়ে ধন্য। 1, 2।
আহা আরে জুড়ে যা, অপূর্ব অপূর্ব। মানে লতা মঙ্গেশকরের বাংলা গানের মধ্যে অনেক গান, এইটা একটা ওয়ান অফ দ্য গ্রেট হিট গান। এবং ওনার প্রত্যেকটা আমার তো মনে হয় সেই স্বর্ণযুগের গান, স্বর্ণযুগের অধ্যায়, এবং বহু যুগ, এক যুগ দু যুগ এভাবে পেরিয়ে গেলেও এর সমাপ্তি নেই, এর কোথাও অন্ত এবং নেই। আমি আজকে বাজিয়ে কেন আনন্দ পেলাম, সলিল চৌধুরী 100 বছর এই বছরে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। সেই জন্য এইটা আমার কাছে বিরাট একটা আনন্দের পয়েন্ট। অবশ্যই, এবং আমরা আপনাকে পেয়ে না নিজেদেরকে খুব সমৃদ্ধ মনে করি। সত্যি কথা, যতবার আমি পেয়েছি স্ক্রিনে, আমারও ভীষণ সৌভাগ্য। আমি সবসময় বলি আপনার মতন মানুষকে এই একটা ফ্রেমের ভিতরে আমি এখানে বসার সুযোগ পেয়েছি। পাশাপাশি দর্শক বন্ধুদের একটা ভালো উপলব্ধির জায়গা, যে গান বাজনা জগৎ, এবং এটি একটা অন্য ভাবনা, এবং এই সাধনাটায় যারা থাকেন, মানে যে সকল শিল্পীরা রয়েছেন, তারা কোথাও যেন হারিয়ে যান বারে বারে সুরে সুরে। তো আমরা যদি হারিয়ে যেতে চাই আরো আরো, তাহলে আরো শোনার ইচ্ছা জাগবে, অবশ্যই থাকবে। কিন্তু পাশাপাশি একটা কথা আমি স্যার না বলেই পারছি না, যে এই যে সম্মান প্রাপ্তি, কার না ভালো লাগে সম্মান পেতে? সম্মানটা বিরাট একটা দুষ্প্রাপ্য জিনিস। আজকে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার থেকে আপনার যে সম্মান প্রাপ্তি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, একের পর এক একের পর আন্তর্জাতিক সম্মান। কি হয়েছে, ইউরোপে গেলাম আমি, ইউরোপে গেছি, আমার ছেলে ওখানে জব করে জার্মানিতে, ওখানে 2 মাস থাকতে গেছি। এখন যে গেছি 7 দিনের মধ্যে, ওটা বেঙ্গলি গ্রুপ আছে ওখানে, ছড়িয়ে গেছে যে স্বপন সেন ফ্রম ক্যালকাটা এখানে এসছেন, যিনি 4000 বার দূরদর্শনে বাজিয়েছি, 4000। মানবেন্দ্র মুখার্জি, শ্যামল মিত্র, উৎপলা সেন, সন্ধ্যাদি, মান্না দা, হেমন্ত, কে নয়, ওটা ছড়িয়ে গেছে, সব এসছে ফুল নিয়ে আমার কাছে, এসে বলছে আপনাকে আমরা সম্মান দেবো। বাবা, আমাকে, আপনি স্বপন সেন পণ্ডিত, ওনারা আমাকে পণ্ডিত উপাধি দিলেন। এবং আমি 3টে মিউনিক, স্টুটগার্ট, আবার মিউনিকে 3টে জায়গায় ওরা সম্মান দিল। আরেকটি কথা, আমেরিকায় আমি 2.5 মাস ছিলাম সন্ধ্যা মুখার্জির সঙ্গে। আচ্ছা, 2.5 মাস। সেদিনগুলো তো স্বর্ণযুগের দিন, কেমন কাটলো সেই সমস্ত দিনের কথা একটু শুনবো। ওরে বাবা, সন্ধ্যা মুখার্জি তো কোকিল কোনটি বলা হয়, সন্ধ্যাদি, উনি আমাদের বেঙ্গলের অ্যাসেট। উনি আমায় বললেন, স্বপন 2.5 মাস যেতে হবে, পাসপোর্ট রেডি? বললেন দিদি কোথায়? বলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তুমি যাবে আমার সঙ্গে, এবং উডেন গিটার নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যে আপনি গিটারটা বাজাচ্ছেন, এই গিটারটাকে? এটা হচ্ছে ইলেকট্রিক গিটার। আচ্ছা, এটা আমি আজকাল খালি সম্বোধনায় তো নিচ্ছি, এইটা দাঁড়িয়ে বাজাই 3-4 খানা গান, এবং কারণ উডেন গিটারটা কানে পৌঁছয় না। আচ্ছা, এটা লাউড করে, বুস্টিং দিয়ে খুব জোর হয়। এইসব গান আমি আর.ডি. বর্মনের গান, আমি আর.ডি. বর্মনের সঙ্গে তো কাজ করেছি, যাই হোক কিছু গান শোনাই, সেই জন্য এটাকে বলে ইলেকট্রিক, ওটা হচ্ছে উডেন গিটার। তার সন্ধ্যা মুখার্জি, আমি গেলাম ওখান থেকে, ওনারা আমাকে আবার অ্যাওয়ার্ড দিল, সন্ধ্যা দিয়ে আমার হাতে করে আমাকে অ্যাওয়ার্ড দিল। আচ্ছা, সন্ধ্যাজির সাথে বাজানো এরকম কোন একটা গান এই মুহূর্তে মনে পড়ে? বাবা, এটা একটা স্ট্যান্ডার শোনাচ্ছি, আমাদের সময় তো তার মধ্যে যেতে হচ্ছে। অবশ্যই অবশ্যই, ছোট্ট করে শুনি। অসাধারণ গান, মধু মালতী।
স্মৃতির পাতায় কত কথা জমে আছে, স্মৃতির পাতায় কত অভিজ্ঞতা, কত সময়ের দাবি রেখে যায়। কিন্তু আমাদের এই সময়টা আসলে যেহেতু কোথাও বাঁধ মানে, অর্থাৎ থামতে হয়, তাই থমকাবো না, থামবো, কারণ আরেকটা পর্ব শুরু করবো বলে, তাই তো? তো হাতে খুব একটা সময় নেই, খুব ছোট্ট করে আমি শুনবো স্যারের কাছ থেকে যে তথ্যচিত্র, ডকুমেন্টারি হওয়া আপনাকে নিয়ে। এটা আমার সত্যি তিনা, আমি ছোটবেলায় ভাবিনি আমার সিনেমা আমি দেখবো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। এটা আমাকে সাংবাদিক গ্রুপ এসে বললে, আপনি তো বিস্ময়কর স্বপন সেন, এইরকম কেন বলছেন? না না না, আপনি যে মাইলস্টোন টাচ করেছেন, আমরা আপনাকে নিয়ে একটা তথ্যচিত্র তৈরি করছি। পুরো ইতিহাস নিল। আর বাইরে ভাই তোমাকে একটা বলে রাখলাম তিনি না, আমি একটা অ্যাওয়ার্ড মিউজিয়াম করেছি। বেশ, আই গট 10,000 অ্যাওয়ার্ড। বাহ! এই জায়গাটা কিন্তু আমি বলেছিলাম স্যার আপনার সাথে ফোনে কথা বলতে বলতে যে একটা পর্ব আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই সমস্ত তুলে ধরা, তবে আজ কিন্তু হাতে একদম সেই তথ্যচিত্র তৈরি হলো এবং আমি দেখলাম এই জন্য আমার ডকুমেন্টারি তথ্যচিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে তৈরি হয়েছে। একদম, আরেকটা বিশেষ পর্বে অবশ্যই সেই সকল অভিজ্ঞতা সবকিছু নিয়ে থাকবো। অনেক অনেক ধন্যবাদ জানাই স্যার আপনাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। আপনারা দেখছেন